বঙ্গে নিত্যদিন নানা ইস্যুতে তৃণমূল বিজেপি টানাপোড়েন চলছে। এবার কি সেই তালিকায় ঢুকতে চলেছে দুর্গাপুজো? বাঙালির সেরা উৎসবকে নিয়েও কি এবার রাজনৈতিক চাপানোতরের সাক্ষী থাকবে বাংলা? শরতে কাশফুলের দোলা লাগানো হাওয়ায় কি মিশবে রাজনীতির উত্তাপ? সাম্প্রতিক ঘটনাক্রম এবং বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা দেখে এমনই আশঙ্কা করছেন অনেকে। একদিকে সূত্রের দাবি, জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে কলকাতার একাধিক বড় পুজোর রাশ হাতে পাওয়ার চেষ্টা চালাচ্ছে বিজেপি। অন্যদিকে কলকাতার পুজো উদ্যোক্তাদের সংগঠনকে ডেকে পাঠিয়েছে আয়কর দপ্তর। এইসব দেখে অনেকে আশঙ্কা করছেন এবার হয়তো রাজনীতি থেকে রেহাই পাবে না দুর্গাপুজো। ষষ্ঠী থেকে দশমী এই 5টা দিনের জন্য বাঙালি 360 দিন মুখিয়ে থাকে। আড়াই মাস আগে থেকেই সরগরম নিউ মার্কেট গড়িয়াহাট। ছুটি পেলেই একটু একটু করে কেনাকাটা সেরে রাখছেন অনেকে। তবে কলকাতাবাসী যখন পুজোর খরচের বাজেট কষছে, তখন বিভিন্ন পুজোর আয়োজনের খরচের দিকে নজর রাখছে আয়কর দপ্তর। লোকসভা ভোটের আগে কলকাতার 40টি পুজো কমিটিকে অফিসে ডেকে পাঠিয়েছিলেন টিডিএস কমিশনার। লোকসভা ভোটের পর এবং দুর্গাপুজোর আগে এবার ফের কলকাতার ফোরাম ফর দুর্গোৎসবকে ডেকে পাঠালো আয়কর দপ্তর। সমিতা, শিল্পী হিসেবে একাধিক পুজোর সঙ্গে একাধিক বছর তুমি যুক্ত থেকেছো, কিভাবে দেখছো এই উদ্যোগ? দেখো, পুজোতে বাঙালির সেন্টিমেন্ট এবং প্রচুর শিল্পীরা ইনভলভ হন, প্রচুর সাধারণ মানুষ ইনভলভ হন এবং প্রচুর ছোট ক্লাব আছে এবং ছোট ক্লাবগুলো সত্যিই খুব কষ্ট করে এটা নিয়ে মানতে আমার কোনো দ্বিধা নেই। তো তাদের রোজগারে হাত পড়ুক এটা আমি নিশ্চয়ই চাই না, কিন্তু এটাকেও আমি ওয়েলকামই করব যে বড় যে পুজোগুলো তারা তো টাকাটা আনছেন, হয় বিজ্ঞাপন থেকে আনছেন বা কোনোভাবে কাউর থেকে ডোনেশন আনছেন, যেভাবে আনছেন সেই সোর্স অফ ইনকামটা কিন্তু সেটা যেন স্বচ্ছ হয়, তাহলেই তো এত কথা উঠছে না। এবং সেখানে তো শুধু যে 10 টাকার ফুলের জন্য পেমেন্ট করা হচ্ছে তা না, তাহলে কোটি কোটি টাকা খরচা হচ্ছে কেন? তার মানে সেখানে অনেকগুলো এক্সপেন্স আছে যেগুলো হাই ভ্যালু, যে একটা ঠাকুরের দাম দেখা যেতে পারে 10 লাখ টাকা, একটা প্যান্ডেলটার গোটা কনসেপ্টটার মূল্য হয়তো 1 কোটি টাকা। গোটা আলো পুজোগুলোর আমি হিসাব দেখছিলাম, বড় পুজোগুলো এক একজন 20-25 লক্ষ টাকা দরকার আছে, আয়কর দিয়েছে। এটা ক্লিয়ার হওয়া দরকার আছে। তাতে কি হবে, মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা বাড়বে ক্লাবগুলোর। আজকে রাজনৈতিক নেতৃত্ব আছেন মানে এটা নয় যে সবাই এখানে যে একদম অন্যরকম কাজ করছেন, তা তো নয়। তারা হয়তো প্যাশন থেকেই আছেন ঠাকুরের পুজোতে, কিন্তু সেটা যদি স্বচ্ছ হয় সেটা অসুবিধা না। আমি দেখো, যতগুলি পূজা কমিটি এগুলি প্রত্যেকটাই কিন্তু প্রায় রেজিস্টার্ড অর্গানাইজেশন, হয় সোসাইটি আর না হয় ট্রাস্ট, এবং এদের তো কম্পালসারিলি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কথা ভুলে যাও, অ্যানুয়াল জেনারেল বডি মিটিং এদের জেনারেল বডি মিটিংয়ে রাখতে হয়, সোসাইটিতে তাদেরকে জমা করতে হয়। সেই কাগজটাই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে দিলে কোনো অসুবিধা নেই। প্রত্যেকটারই সবারই কিন্তু হিসেব রাখা উচিত, ছোট পুজো হোক, বড় পুজো হোক, হিন্দুদের পুজো হোক, মারাঠিদের পুজো হোক, আমাদের বাঙালিদের পুজো হোক। এক সেকেন্ড, এবং এটার সঙ্গে আর কি পলিটিক্সটাকে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলবার কোনো প্রয়োজনীয়তা নেই। আমি একটা বলবো, মনে পলিটিক্যাল ভেন্ডেটা কি ভেন্ডেটা না সেটা ডিটারমাইন করা জায়গাতে আমরা আসিনি। মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন বলেই পলিটিক্যাল ভেন্ডেটা, সেটা আমি বলতে রাজি নই। আমার একটাই কথা যে দেখুন, হিসাবের প্রয়োজন সব ক্ষেত্রে আছে। এই আমাদের ছাত্ররা ফেস্ট যদি করে, আমাদের হচ্ছে ট্যুর যদি করে, তাহলে সেখানে যদি আমরা হিসাব চাইতে পারি, এবং যেখানে চাঁদা তুলে টাকা আসছে এবং চাঁদা, ব্যক্তি চাঁদা এবং কর্পোরেট চাঁদা, এখন তো পুজোর চরিত্র পুরোটাই পাল্টে গেছে, ফলে সেখানে দাঁড়িয়ে ব্যাংক অ্যাকাউন্টে যে অপারেশন হচ্ছে সেইটা কেন আমি অনেস্টলি রিফ্লেক্ট করাতে পারবো না? এই যে ফুল, বাতাসা, ঢাকি এসবের কথা হচ্ছিল, এগুলোও এর এক্সাম্পশনও হয় যে যারা জিএসটির আওতায় পড়েন না যেগুলো, তারা কেন টিডিএস এর আওতায় পড়বেন? ফলে এটা হতেই পারে। কিন্তু আমি বলছি যে যেহেতু বেশিরভাগ পুজো কমিটিগুলোর অভিভাবক এই রাজ্যে শাসক দলের নেতা নেত্রীরা, ফলে তাদের কাছ থেকে এই স্বচ্ছতাটা অনেক বেশি প্রত্যাশিত। এবং আমি আরো একটা জায়গা বলবো যে ধন্যবাদ, আমি বললাম যে এখানে চিটফান্ডে টাকা বিনিয়োগ হচ্ছিল বলে শোনা গেছে। আরেকটা না, আরেকটা পয়েন্ট এসে পূজা শুনে নিন না, যে ভোটে 2018 এসে যখন আপনারা দেখবেন যে এই কথা বলার মাঝখানে আপনার কথা বলার সময় আমি বলতে শুরু করলেই সমস্যাটা হবে। এটা ঘটনা, এটা বললাম যে ভোটেও তো মানুষ চাঁদা দেয়, মানে আমার কথা হচ্ছে চাঁদা দেয়। আপনি যে যখন ভোটের খরচ হয়, আপনি সেখানে দাঁড়িয়েও চাঁদা, কর্পোরেট চাঁদা সব আসে, এবং সেখানে ইলেকশন কমিশনকে আমাদের হিসাব দিতে হচ্ছে না, প্রতিদিন দিতে হচ্ছে। আরেকটা আশঙ্কা ওঠা গেছে, এটা হচ্ছে এই বাড়তি টিডিএস এর চাপটা শিল্পীদের পারিশ্রমিক কমিয়ে দেবে না তো, অথবা চাঁদার যে চাহিদা সেটাকে বাড়িয়ে দেবে না তো? আমি আপনাকে বলছি, যেমন ধরুন জিএসটি তে মাঝারি এবং ছোট যারা ব্যবসা করেন তাদের উপরই মূল চাপটা 40 লক্ষ অবধি এক্সেমপ্টেড হয়ে গেছে। যারা 20-25 লক্ষ টাকা ট্যাক্স দিচ্ছেন বড় পুজোগুলো, তাদের নিয়ে কেউ ভাবিত নয়। আমি বলছি তাদের নিয়ে যদি ভাবিত না হয়, তাহলে আমাদের এই ভাবনা ছেড়ে দেওয়া যে ছোট পুজোগুলোর ক্ষেত্রে এটা সম্ভব
সম্ভবত প্রযোজ্য হবে না। আমি আপনাকে এই জন্য বললাম বড় পুজোর ক্ষেত্রে কোথায় চরিত্রের পরিবর্তন হচ্ছে। আপনি যে লোকটা এই যে থিম পুজো হচ্ছে না, যে থিমের যে মেকার তার যে ফিজ, কনসালটেন্সি ফিজ, যে লাইট, যে পরিমাণ ডেকোরেশন, আমরা এই টাকাগুলো তো আমাদের চেকেই পে করতে হচ্ছে, নিশ্চয়ই গুনে গুনে এগুলো তো অসুবিধা হয়। কলকাতার প্রায় 400 পুজো কমিটি নিয়ে তৈরি হয়েছে ফোরাম ফর দুর্গোৎসব। গত সপ্তাহে সেই ফোরাম ফর দুর্গোৎসবকে চিঠি পাঠায় আয়কর দপ্তর। 10 নম্বর মিডলটন রোডে আয়কর অফিসে গিয়ে দেখাও করেন ফোরাম কর্তৃপক্ষ। সূত্রের দাবি, ফোরাম ফর দুর্গোৎসবকে নির্দেশ দেওয়া হয়েছে পুজোর ক্ষেত্রে বিভিন্ন খাতে কত খরচ করা হচ্ছে, কাকে কত টাকা দেওয়া হচ্ছে, পুজো কমিটিগুলোর টাকার উৎস কি, সেই তথ্য নির্ভুলভাবে নথিবদ্ধ করতে হবে। আগে যখন ক্লাব ভিত্তিক যখন ডেকেছিল তখনই ওনারা জানতে পারেন যে একটা ফোরাম ফর দুর্গোৎসব বলে একটা অর্গানাইজেশন আছে, যেখানে প্রায় 300-400 মেম্বার আছে। তো আমাদের ডেকেই বললো আপনারা যদি এখানে আমাদের হেল্প করতে পারেন তাহলে খুব ভালো হয়, কারণ আমরা কতগুলো জিনিস জানতে চাইছি। মেজর পেমেন্টগুলো করছেন, বাল্ক পেমেন্টগুলো, সেটা যাদের করছেন তাদের এইগুলো আমরা করতে চাইছি যে তারা ইনকাম ট্যাক্স ফাইলটা রিটার্নটা দিচ্ছে কিনা। নানা মহলে প্রশ্ন উঠছে, বড় পুজোর ক্ষেত্রে এই হিসেব রাখা সম্ভব হলেও ছোট ছোট পুজোর ক্ষেত্রে এত পুঙ্খানুপুঙ্খ হিসেব কি রাখা সম্ভব? ফোরাম ফর দুর্গোৎসবকে ওরা বলেছেন যে আমাদের আন্ডারে যে প্রায় 400-র কাছাকাছি দুর্গাপুজো রয়েছে, ক্লাবগুলো রয়েছে, তারা যাতে মেনলি 10 নাম্বার নেয় এবং টিডিএস কাটার জন্য বলা হয়েছে। যেমন থিম মেকারদের থেকে টিডিএস কাটার জন্য বলেছে, বা ডেকোরেটরের কাছ থেকে, লাইটের লোকেদের কাছ থেকে। কিন্তু আমরা ফোরামের তরফ থেকে আমরা বলেছি যে এটা সারা বছর ধরে এইটা করা সম্ভব নয় যে তোমার 10 নাম্বার দিলে 10 দিতে হবে, তার টিডিএস কাটতে হবে, দিতে হবে, এটা আমাদের পক্ষে সম্ভব না। আমরা পরিষ্কার জানিয়ে এসেছি ছোটো পুজোগুলোর পক্ষে সম্ভব নয়। দুর্গাপুজোর খরচ নিয়ে আয়কর দপ্তরের এই উদ্যোগ ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিভিন্ন কর্পোরেট সংস্থা ছাড় পেলে পুজো কমিটিগুলির ক্ষেত্রে তা হবে না কেন? সোমবার এই প্রশ্ন তুলে গোটা বিষয়ে নতুন মাত্রা যোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যে টাকা ইলেকশনে খরচা করে পার্টিগুলো, অনেক পলিটিক্যাল পার্টির অনেক ফান্ডে, কর্পোরেট ফান্ডে 8 কেজি ইনকাম ট্যাক্স ছাড় আছে। পুজোগুলোর ক্ষেত্রে কেন ইনকাম ট্যাক্স ছাড় থাকবে না? এবং বিশেষ করে পুজোগুলো তো মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে করে, আর এটা ইনকাম করার জায়গা নয়। পুজোটা কমার্শিয়াল নয়, পুজোটা হচ্ছে সোশ্যাল ফাংশন। কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে দখলদারির রাজনীতির অভিযোগও তুলেছেন তৃণমূল নেত্রী। পুজো কমিটিগুলো মানুষের থেকে চাঁদা নিয়ে, বিজ্ঞাপন নিয়ে, স্পন্সর করে পুজো করে, এবং যে পুজো বাংলায় হয় তাতে কোটি কোটি মানুষের কাজ হয়, তারা সেলফ এমপ্লয়মেন্ট পায়। কেউ ডেকোরেটর, কেউ থিম তৈরি করে, কেউ 3 মাস ধরে বসে বসে প্যান্ডেল তৈরি করে। মনে রাখবেন, এতে লক্ষ কোটি মানুষের কাজ হয়, কর্মসংস্থান বাড়ে। গভর্নমেন্ট ক্যানট আস্ক ইনকাম ট্যাক্স ফ্রম দেম। আমি মনে করি, আই কন্ডেম দিস অ্যাটিটিউড। এগুলো আমার মনে হয় ঠিক নয়। এগুলো পুজোকে অপমান করা হয়। ইলেকশনের সময় হিন্দু ধর্ম, আর ইলেকশনের পরে বাংলার হিন্দুদের সবচেয়ে বড় পবিত্র উৎসব দুর্গাপুজো, সেখানে গিয়ে ইনকাম ট্যাক্স আদায় করব, এটা ঠিক হচ্ছে না। আর এই পুজোয় কিন্তু সর্বধর্ম, সব ধর্মের মানুষরা আসে, এটাও মাথায় রাখতে হবে। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করতে ছাড়েনি বিজেপিও। মমতা ব্যানার্জির গাত্রদাহের কারণটা হচ্ছে এটাই যে পুজো কমিটির হিসাব নিকাশ দেখাদেখি করলে ওদের কিছু পুজোকে যারা মাধ্যম করে রেখেছে টাকা নয়ছয় করার, টাকা ট্রান্সফার করার, টাকা পাল্টানোর, সেই সব ধরা পড়ে যাবে। আর সেই কারণে মমতা ব্যানার্জির গাত্রদাহ, কোনো পুজো কমিটির গাত্রদাহ নেই। কিন্তু মমতা ব্যানার্জিদের কারণটা কি? কারণটা হচ্ছে সারদার টাকা যেভাবে বিভিন্ন পুজো কমিটির মাধ্যমে ব্ল্যাক মানি হোয়াইট হয়ে বেরিয়ে গিয়েছে, এর প্রচুর তথ্য তদন্তকারীদের কাছে এসছে। অতএব তার পূর্ণাঙ্গ তদন্ত না হলে মানুষের যে টাকা, সেই টাকার পূর্ণ হদিশ পাওয়া যাবে। তৃণমূল বিজেপি দু দলের বিরুদ্ধে সরকারি সংস্থাকে কাজে লাগিয়ে রাজনীতির অভিযোগে সরব বাম কংগ্রেস। কেন্দ্রীয় সরকারি দপ্তর, এজেন্সি, তাদের যে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক যেমন আমাদের রাজ্যের এজেন্সিগুলোকেও রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়। এখন তো পুজোর চাইতে বড় হচ্ছে ব্যবসা, উৎসব, আতিশয্য, স্পন্সরশিপ। আর স্পন্সরশিপের পিছনে এত প্রভাবশালী ব্যক্তি থাকেন এখন, যেখানে সার্বজনীন পুজোর চাইতে এখন এই বড় বড় পুজো মানে অমুক দাদার পুজো আর অমুক দিদির পুজো,
লোকে যায় ঠাকুর দেখতে, আর এখন পুজোর কমিটিগুলোকে বলে দেওয়া হয়েছে তোমাদের ঠাকুর যেন আমাদের দেবী মুখ্যমন্ত্রীকে দেখবার জন্য আসে। দেবী মুখ্যমন্ত্রী সেখানে মাঝখানে বসে থাকবেন, আর পুজোর প্যান্ডেলগুলো ঠাকুরকে নিয়ে এসে ঠাকুর যেন স্যালুট দেয় তার চাইতে বড় ঠাকুরকে। এ অসভ্যতা, চূড়ান্ত অসভ্যতা। পুজো কমিটির হিসেব সঠিকভাবে রাখা খুব মুশকিল, কারণ চাঁদার উপর নির্ভর করে পুজো হয় তো। কোনো একটা পার্টিকুলার সোর্স থেকে টাকা এলে সেই টাকাটা খরচ তো হয় না, এটা বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে এসে ইয়ে করতে হবে। হিসেব রাখার দরকার। ইনকাম ট্যাক্সের উচিত যে পুজো কমিটিগুলোকে আগে থেকে ওয়ার্ন করা, তাহলে সবাই সেভাবে ইয়ে করবে। আয়কর দপ্তরের তলব নিয়ে পুজো কমিটিগুলোর মধ্যেও আবার দেখা দিয়েছে মতপার্থক্য। অবশ্য এক্ষেত্রেও কোন পুজো কমিটির সঙ্গে কোন দলের সম্পর্ক রয়েছে তা লক্ষণীয়। গত বছরের থেকে আমরা দেখছি যেভাবে একটা আগ্রাসী মনোভাব নিয়ে কেন্দ্রীয় সরকার বাংলার দুর্গাপুজোগুলোকে হিট করতে চাইছে, তাতে শুধু কিন্তু ধর্ম এফেক্টেড হচ্ছে না, বাংলার সৃষ্টি এফেক্টেড হচ্ছে, কৃষ্টি এফেক্টেড হচ্ছে, শিল্পটা এফেক্টেড হচ্ছে। আগামী দিনে আমার মনে হয় এরকমভাবে যদি এই আগ্রাসন চলতে থাকে, ছোট ছোট দুর্গাপুজোগুলো তো বটেই, বাংলার দুর্গাপুজোগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, এই ভয়টা আমরা পাচ্ছি। যারা পুজো করে, যারা ক্লাব চালায়, যারা এনজিও আছে, এটা তো আমাদের স্ট্যাচুটারি লাইভলিহুডে পড়ে। আমি যে কোনো জিনিসের হিসাব দেওয়ার আমার দায়িত্বর মধ্যে পড়ে। দেখুন, ব্যালেন্স শিট এজিএম হচ্ছে, ব্যালেন্স শিট বেরোচ্ছে প্রত্যেক পুজোর কমিটি, তো এই অ্যাকাউন্ট দিতে অসুবিধে কি? এ তো অন্য চোখে দেখার কোনো কারণ নেই। লোকসভা ভোটের প্রচার পর্বেও এই দুর্গাপুজো নিয়ে তীব্র বাকযুদ্ধে জড়ায় তৃণমূল বিজেপি। बंगाल के अंदर रामकृष्ण और विवेकानंद संस्कृति का प्रचार करते थे, धर्म का प्रचार करते थे, वो बंगाल के अंदर सरस्वती पूजा और दुर्गा पूजा करने के लिए परमिशन लेनी पड़ती है, परमिशन लेनी। स्कूलों में आप सरस्वती पूजा नहीं कर सकते। मैं आज ममता दीदी को कहने आया हूं, ममता दीदी आपका समय समाप्त हो चुका है। अब यहां पर एक ऐसा शासन होने वाला है, बेरोक-टोक बंगाल की कोई भी गली में दुर्गा पूजा करनी है, आपको कोई रोकने वाला नहीं होगा। यहाँ भारतीय जनता पार्टी। আপনারা দুর্গা পুজোর অর্গানাইজারদের বিরুদ্ধে ইনকাম ট্যাক্স কে রেলিয়ে দিচ্ছেন, আর আপনাদের কুম্ভ মেলায় ইনকাম ট্যাক্স যায় না। মহারাষ্ট্রে গণেশ পুজো হয়, ইনকাম ট্যাক্স যায় না। উত্তরপ্রদেশে মহাবীর জয়ন্তী হয়, হনুমান জয়ন্তী হয়, ইনকাম ট্যাক্স যায় না। সর্বদা আয়কর দপ্তর আয়ের খোঁজ নেবে, টিডিএস এর খোঁজ নেবে, কারুর কিচ্ছু বলার থাকতে পারে না, আমাদের অন্তত নেই। কিন্তু আমার একটা ছোট্ট কৌতূহল, আপনি জানেন যে এবিপি আনন্দে মারাঠি একটি চ্যানেল আছে, আমি খোঁজ নিচ্ছিলাম যে মাঝারি, ছোট বা বড় সব গণেশ পুজোর যে টিডিএস সার্টিফিকেট দেখা হয় বা আয়করের হিসেব চা হয়, এটা কিন্তু নয়। আমি বলছি বাংলার ক্ষেত্রে অতি সক্রিয়তা নয় তো, মানে আমি বলছি খোঁজ নিলে মহারাষ্ট্রেও যেরকম খোঁজ নেওয়া হোক, নিঃসন্দেহে ধর্মীয় অনুষ্ঠান রাজস্থান, উত্তরপ্রদেশ, বাংলা সব জায়গায় একই রকম নিয়ম হোক, এটা হচ্ছে আমার প্রশ্ন এক। আর প্রশ্ন দুই হচ্ছে যে টিডিএস এখানে সামান্য প্রান্তিক মানুষ, সবর গ্রামের বিভিন্ন শিল্পীরা যারা ফুল সাপ্লাই করেন, যারা একেবারে ছোট কারিগর, তারা কিন্তু এরা বুঝতেই পাচ্ছেন, তারা এই টাকাটা নিয়ে গোটা বছরে তাদের সংসারটা চলে। এরম হবে না তো যে এই বড় বড় পুজো কমিটির লোকেরা টিডিএস অংশটা তাদের রোজগার থেকে কাটলে তাদের বেসিক পারিশ্রমিকটা তাদের তো ফেরত পাওয়ার কোনো উপায় নেই, সেটা কমে যাবে না তো? বাংলার অর্থনীতিতে ধাক্কা লাগবে না তো? বাকি আপনি যদি বলেন আয় হলে, টাকার ট্রানজ্যাকশন হলে, কোটি লক্ষ টাকার ট্রানজ্যাকশন হলে আয়কর হিসেব চাইবে, কিন্তু সব ক্ষেত্রে নিয়মটা এক তো? প্রথম হচ্ছে আপনি যেটা প্রশ্ন তুলেছেন উত্তর দিই, যে গণেশ পূজায় আইটি হয়, আইটি ট্যাক্স দেওয়া হয়। আপনি মহারাষ্ট্র সরকারের অর্থমন্ত্রীর ডাইরেক্ট টেলিকাস্ট দেখান এখানে, তাই গণেশ পুজোয় হয় না, তিরুপতিতে হয় না, এটা ঠিক তো না। না, তিরুপতিতে হয় না একবার বলিনি, কিন্তু গণেশ পুজোতেও হয়, সমস্ত গণেশ পুজো হয় না। আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি, আপনি যদি লালবাগ কা রাজা বলেন তো অবশ্যই হয়। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি, আপনি মহারাষ্ট্র সরকারের অর্থমন্ত্রীর ইন্টারভিউ দেখান,
তাহলেই ক্লিয়ার হয়ে যাবে হয় কি হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি বলছেন সারা না না, কিন্তু এক সেকেন্ড, আমি মহারাষ্ট্র সরকারের অর্থমন্ত্রী এখান থেকে বলতে চাই না, মারাত্মক কথা বললেন। না না, মারাত্মক কথা বললেন আপনি। আয়করের খোঁজ নেবেন মহারাষ্ট্র দপ্তরে, যেহেতু আপনাদের সরকার তার অর্থমন্ত্রী, না এ তো সাংবিধানিক কাঠামো ভেঙে ফেলবে। না আমি রাজনৈতিক অভিসন্ধি, ওরে বাবা, কোন রাজনৈতিক তালে বলে যান। আরে তাই তো বলছি, আমি বলছি আমি আয়করের হিসাব এই রাজ্যে মহারাষ্ট্রে হয় কিনা সেখানকার অর্থমন্ত্রী বলতে পারবে। সবকিছু ভেঙে পড়ছে করে চিৎকার করলে তো ভেঙে পড়ে না। এই বিষয়ে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র দেবেন কোন হিসেবে কি বলছেন আমি বুঝতে পারছি না। আমি বলছি যে আপনার আইটি নেওয়া হয় কিনা আপনি মহারাষ্ট্রে জিজ্ঞেস করুন। আইটি গণেশ পুজোয় হয়, আমি তো আবার বলছি লালবাগকা রাজার হয়, কিন্তু এখানেও সবাইকে চাইনি, গুটি কয়েক পুজো প্যান্ডেলকে চেয়েছে, সবাইকে কোথায় চেয়েছে? বা সারা পশ্চিমবঙ্গে কতগুলো পুজো হয়, কতগুলোকে চেয়েছে? দুর্গা একেবারে পরিষ্কার, এটা একদম রাজনৈতিক অভিসন্ধিমূলক। আমার কাছেও যা খবর যে মুম্বাইতে গণেশ পুজোর যে বিশাল পরিমাণ খরচা হয় তার থেকে এই ধরনের ঘটনা ঘটে না। টিডিএ মানে সেখানে বড় পুজোগুলো ডেফিনেটলি হয়, লালবাগকা রাজার হয়, কিন্তু সার্বিক কি উনি বলছেন যে মহারাষ্ট্রের অর্থমন্ত্রী এই ব্যাপারে বিবৃতি দেবেন। আমার কথা হচ্ছে যে আপনি বলুন তো, যে যাদের আমরা পেমেন্ট করছি, যেমন ধরুন ঢাকি, যেমন ধরুন পুরোহিত, যেমন ধরুন ফুল বিক্রেতা, এদের ইনকামটা কত? এদের কাছ থেকে টিডিএস আদৌ কাটা সম্ভব? কেন রাজনৈতিক বলছি, এর মূল কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বড় এবং ছোট সমস্ত পুজোর সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা যুক্ত। এটা খুব স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে কোনো ভাবে এই ধরনের একটা পুজোর ওপর মানে আয়কর দপ্তরের হস্তক্ষেপ এটা প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গে বিজেপি খুব স্বাভাবিকভাবে এই যে বিপুল জনসমর্থন, সেই বিপুল জনসমর্থনকে কোথাও একটা তারা ভয় পাচ্ছে। তাদের একটা ভাবনা চিন্তার মধ্যে, আপনি ভাবুন তো, যে বিজেপি হিন্দুত্বের কথা বলে তারা পশ্চিমবঙ্গে রাজনীতি করছে এবং তাদের নির্দেশ ছাড়া। আমি বলছি যে আইটি থেকে একাধিক কেন্দ্রীয় দপ্তর তারা নিজেরা সিদ্ধান্ত নেয় না, রাজনৈতিক সিদ্ধান্ত নেয়। নরেন্দ্র মোদী এবং তাদের ঘনিষ্ঠদের কথা ছাড়া এই ধরনের সিদ্ধান্ত হয় না। লোকসভা ভোটের পরও পুজো ঘিরে টানাপোড়েন থামার লক্ষণ নেই। এর আগে চলতি বছরের গোড়ায় দুর্গাপুজো কমিটিগুলো আজ থেকেই আয়কর দপ্তরের মিডলটন রোয়ের অফিসে এসে দেখা করেছেন। এই দুর্গাপুজোটা একটা ইন্টারন্যাশনালি একটা ফেস্টিভ্যাল, যেই ফেস্টিভ্যালটাকে সবাই এনকারেজ করে যাতে একটা ইন্টারন্যাশনাল জায়গা পায়, কিন্তু সেই জায়গাটাতে আমাদের একটা যেন পেছন থেকে একটা টান দিয়ে কেউ আমাদেরকে বসিয়ে দিতে চাইছেন, না ওই জায়গায় যেও না। কেআইটির পারমিশনে আগে 10,000 টাকা করে দিতে হতো, সেটা কিন্তু বছর 3 ধরে আর পশ্চিমবঙ্গ সরকারের জন্য আমাদের দিতে হয় না। ইলেকট্রিকের শেষের খরচা আস্তে আস্তে কমছে, অনুদান আমরা পাচ্ছি, বুঝতে পাচ্ছি যে কেন্দ্রের একটা চাপ আসছে। সে সময় অনেক পুজো উদ্যোক্তাই প্রশ্ন তোলেন, আয়কর তলবের নেপথ্যে রাজনৈতিক কোনো অভিসন্ধি নেই তো? বাস আমরা বললাম আমাদের 2.5 লাখ টাকার মাত্র পুজো, কষ্ট করে পুজো করা, এমনকি আমাদের প্যান্ডেলটা আমরা নিজেরাই ডেকোরেট করি, তো আমরা কি করে তাদের থেকে টিডিএস কাটবো বা কি করবো আমরা তো কিছুই ভেবে উঠতে পারছি না এখন আপাতত। এখনো অনেক পেমেন্টও আমাদের আটকে থাকে, তার মধ্যেও যদি এর মধ্যে কোনো রাজনৈতিক রং লাগে বা যারা রাজনৈতিক রং লাগাচ্ছে, এগুলো সেন্টিমেন্টাল ইস্যু হচ্ছে বাঙালির, আর কিছু না। একটু অবাক তো হয়েছে, কারণ এরকম তো এত বছর 27 বছর ধরে পুজো করছি, এরকম হয়নি, এই প্রথম। কলকাতার দুর্গাপুজোকে নিয়ে যদি এই ধরনের হয়, অন্যান্য মহারাষ্ট্রের গণেশ পুজো বা সাউথ ইন্ডিয়ায় অন্যান্য যে পুজো বা পার্বণগুলো যেগুলো হয় সেগুলো যদি না হয়, তাহলে তো এগুলো ঠিক নয়। তা তার প্রতিবাদ আমরা করব। কৃষ্ণ মিশনের যদি আপনি দেখেন,
তার পুজোর প্রতিটি পাই পয়সা কিন্তু পাবলিকলি ডিসক্লোজ করা হয়। বেলুড় মঠে রীতিমতন সেটা মানে নোটিশ বোর্ডে থাকে, পাবলিক যাতে দেখতে পারে। আপনারা আলোচনাটা করছিলেন কেবলমাত্র মানে এক্সপেন্ডিচারের জায়গা থেকে, আপনারা কিন্তু ইনকামের জায়গাটা দেখেননি। এই পুজোকে কেন্দ্র করে জেলার শহরগুলো মানে 2008 থেকে 11 পর্যন্ত হঠাৎ করে জেলা শহরে বিপুল বড় বড় পুজো হচ্ছে, মানে কলকাতাকে টেক্কা দিচ্ছে। আপনারাই তখন মানে মিটিং হয়, পুজো তৈরি হয়, প্রস্তুতি মিটিং এ এগুলো প্রত্যেকটা হিসাব দিতে হয়। এই সময় যে এগুলোকে গোলাচ্ছেন কেন? এগুলো নিয়ম। ঠিক আছে রে বাবা, আপনি কোন পুজোর সঙ্গে যুক্ত? আপনি কোন পুজোর সঙ্গে যুক্ত? এত উত্তেজিত হবেন না। যে যার মেজাজের বলছি যে খুব পরিষ্কার যে 8 থেকে 11 যদি দেখেন, তাহলে এই সময় হঠাৎ করে জেলা পুজোগুলো টেক্কা দিচ্ছে কলকাতাকে। কেন? তার কারণ শারদার থেকে শুরু করে মানে রোজভ্যালি একাধিক যে চিটফান্ড সংস্থাগুলো বিপুল পরিমাণে টাকা ঢালছে এবং অবৈধ টাকা ঢালছে। আজকে 2018 আজকে এক্সপেন্ডিচারে যে জায়গাটা 2018 সেখানে এখন আর ওই ধরনের সংস্থা থেকে অর্থ আসে না। বড় অভিযোগ আসছে এখন ওই ধরনের সংস্থা থেকে অর্থ আসার কোনো সুযোগ নেই। যেমন ইলেকশনে কালো টাকা সাদা হয়, রাজনৈতিক অভিসন্ধিমূলক, যেমন ইলেকশনে কালো টাকা সাদা হয়, তেমনি বড় বড় দুর্গাপূজাতে কালো টাকা সাদা হওয়ার সম্ভাবনা থাকে। কেন তৃণমূল কংগ্রেস এইটাকে ডিফেন্ড করছে? এটা তো বিটুইন না, এটা পরিষ্কার বলছি। তার কারণটা হলো গণভিত্তিটা দাঁড়িয়ে আছে ক্লাবের উপরে, যে বিপুল পরিমাণ অর্থ তার থেকে নেওয়া হয়। আমার কথা হচ্ছে প্রত্যেকটা ডিসক্লোজ করে, প্রত্যেকটা ডিসক্লোজ করে, আপনি কমিটি তার আয় ব্যয় হিসাব নির্বাচনের সময় আজকে যে কথা 2008 থেকে 11 বলছেন, আজকে তো এই ধরনের সংস্থাগুলো অশান্তি এবং বিভেদের বার্তা দেয় না। অনেকেই তখন দাবি করেন মৌখিক আলোচনা আয়কর দপ্তরের টিডিএস কমিশনার 2019 থেকে টিডিএস আইন মেনে পুজোর হিসেব রাখার কথা বললেও কার্যত 2018 থেকেই তা চেপে বসছে। এই বছরে ওনারা যেটা চাইছেন, যেটা বলতে চাইছেন যে 2018 পুজোর আপনারা কতটা রিসিভ বা পেমেন্ট কতটা হয়েছে, তার একটাই যেটা বলতে চাইছেন, এখনো পর্যন্ত তো সব পেমেন্টটা হয়নি, যে পেমেন্টটুকু বাকি আছে তার উপর যদি টিডিএস কেটে দেয়া করা যায় সেটাকে। পুজো কমিটির উদ্যোক্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হলেও এ বিষয়ে আয়কর দপ্তরের তরফে পাল্টা যুক্তি দেওয়া হয়। দুর্গাপুজো পৃথক একটি শিল্প, লক্ষ কোটি টাকার লেনদেন হয়, সেখানে আয়কর নিয়ম মানা হচ্ছে কিনা তা জানতে এই নির্দেশিকা। পুজো কমিটিগুলির উপর কোনো চাপ দেওয়া হয়নি। ওরা যখন বিভিন্ন খাতে টাকা মেটান তখনই সঠিকভাবে টিডিএস কাটলে কোনো সমস্যা থাকে না। কিন্তু হঠাৎ দুর্গাপুজোর দিকে নজর কেন? আয়কর দপ্তর সূত্রে দাবি করা হয় এ রাজ্য থেকে প্রত্যক্ষ কর আদায়ের পরিমাণ আশানুরূপ নয়। 2017-18 আর্থিক বছরে সারা ভারতে কর আদায় 13.5% বেড়েছে। পশ্চিমবঙ্গে কর আদায় বৃদ্ধির হার মাত্র 7.5%। পুজো কমিটিকে তলব ঘিরে তখনও তুঙ্গে ওঠে রাজনৈতিক চাপানোতর। নরেন্দ্র মোদীর নাম করে কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারা ভারতবর্ষের বুকে অনেক ট্রাস্ট আছে, অনেক মন্দির আছে, সব ইনকাম ট্যাক্স দেবে। তোমার উদ্দেশ্য কি দুর্গাপুজো বন্ধ করে দেওয়া? দুর্গাপুজো বন্ধ করতে হলে জেনে রেখে দিও, মোদি বাবু আর বিজেপি বাবুরা একটা ক্লাবের গায়ে হাত পড়লে আমরা কেউ কিন্তু ছেড়ে কথা বলবো না। নামি দুর্গাপুজোর সঙ্গে যুক্ত এমন অনেক তৃণমূল নেতা মন্ত্রীও সেই সময় আক্রমণ করেন মোদী সরকারকে। এই পুজো কমিটিগুলোকে ভয় দেখাও, যেরকম আমাদের সিবিআই ইডি ভয় দেখিয়ে রাজনৈতিক কর্মীদের বাড়িতে ঢুকিয়ে দাও। পুজো কমিটিগুলো ভয় দেখাও যাতে বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতিকে প্যাক আপ করে দাও। পশ্চিমবঙ্গের যত উৎসব হয় সেই উৎসবের সিংহভাগ নেতৃত্ব শাসক দল দেয়, আমরা দিই। তো স্বভাবতই শাসক দলের ওপর কোপ আনতে গিয়ে সাধারণ মানুষের ওপর কান বানছেন। উৎসবটা আমরা উৎসবকে উৎসাহ দিই, ঠিক নির্বাচনের আগে এটা করার উদ্দেশ্যই রাজনৈতিক ক্লাবগুলোকে ভয় দেখানো। আমরা যে বিজ্ঞাপন, আমাদের ম্যাক্সিমামই বিজ্ঞাপন আসে এবং বিজ্ঞাপন যখন আসে তখন 2% টিডিএস তারা কেটেই টাকা দেয় আমাদের। কিন্তু বলছে এখন আমরা যেটা পেমেন্ট করি, আমি পুরোহিতকে পেমেন্ট করি, আমি ফুল কিনি, ফলওলা কিনি, তাদেরও কাছ থেকে 2% নিতে হবে। দুর্গাপুজো হচ্ছে একটা জাতীয় উৎসব, তাই এর সেন্টিমেন্টটা ওরা জানে না। আমাদের ফোরামও আছে, আমাদের পুজো কমিটিগুলো আছে, আমরা নিশ্চয়ই তার জবাব ঠিক দেবো সময় মতো। দুর্গাপুজো উদ্যোক্তাদের আয়কর দপ্তরের সঙ্গে অসহযোগিতার পথে হাঁটার বার্তা দেন মুখ্যমন্ত্রী। আমি সব কটা ক্লাবকে বলবো একদম যাবেন না, জোট বাঁধুন, সবাই জোট বাঁধুন। পাল্টা জবাব দেয় বিজেপি। পশ্চিমবঙ্গ সরকার নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে মনে করতে শুরু করেছে। আয়ুষ্মান ভারত মানব না,
অন্য কিছু কেন্দ্র সরকারের কোনো সিদ্ধান্ত মানব না। এখনো পশ্চিমবঙ্গ স্বাধীন হয়ে যায়নি। মুখ্যমন্ত্রী চেষ্টা করতে পারেন। আমার মনে হয় ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারের এই আচরণকে গুরুত্ব সহকারে বিচার করবে এবং যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেবে। অতীতে অভিযোগ ওঠে বেআইনি আর্থিক প্রতিষ্ঠান থেকে বিপুল অঙ্কের টাকা গিয়েছে পুজো কমিটিগুলির কাছে। আয়কর সক্রিয়তার প্রেক্ষাপটে সেই অভিযোগে ফিরে আসে বিজেপির মুখে। দুর্গাপূজাতে হাজার হাজার কোটি টাকা খরচা হয়, কিভাবে খরচা হয়, কোথায় যায়, কোথা থেকে আসে, তার হিসাব থাকা উচিত। কোন ধরনের টাকা লাগছে আমরা জানি। চিটফান্ডের সময় এখানে লক্ষ লক্ষ টাকা খরচা করা হতো, 1 কোটি কোটি টাকা খরচা করা হতো, সেই টাকার সোর্সও জানার দরকার আছে। বিজেপি এবং তৃণমূলকে একসুরে আক্রমণ করে সিপিএম। এখানে লুট হচ্ছে, সুতরাং আয়কর দপ্তর যেতে পারবে না, তিনি সব দায়িত্ব নিয়ে নিচ্ছেন। এটাই তো ব্যাপার, এটাই তো অনেক আগেই বলা হয়েছিল, একটা পোস্ট বাকিগুলি ল্যাম্প পোস্ট। উনি সব দায়িত্ব নিয়ে নিচ্ছেন। এমনকি কেন্দ্রীয় সরকারের কতগুলি ডিপার্টমেন্ট, সংবিধান স্বীকৃত ডিপার্টমেন্ট, ওরও দায়িত্ব উনি নিয়ে নেবেন। বছরের শুরুতেই রাজনৈতিক টানাপোড়েনের মাঝে টিডিএস নিয়ে ঘোর উদ্বেগে পড়েন বহু গরিব শিল্পী, যারা দুর্গাপুজোর সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত। এদের অনেকেই আদৌ বোঝেন না টিডিএস কি। টিডিএস কি, টাকা কিরমভাবে কাটা হয়, মানে একটু আমারও তো নিজেরই সেরকম কোনো ধারণা নেই। টিডিএস বুঝি না, তবে টিভিতে দিচ্ছে, বলছে ট্যাক্স কাটবে না কি কাটবে, যাই হোক ওসব তো আমরা বুঝি না। তাহলে আর বাজবে না, ওই ক্যাসেটে বাজাতে হবে, তাছাড়া কিছু করার না। টিডিএস শুনেছেন, নাম শুনেছেন? না, আমরা ওসব কোথায় শুনবো, আমরা দৈনন্দিন খাটি, দৈনন্দিন খাই। বিশেষজ্ঞদের মতে প্রত্যক্ষ কর আদায় আশানুরূপ না হলে অর্থনীতির স্বার্থে আয়কর দপ্তরকে ব্যবস্থা নিতেই হয়। কিন্তু প্রতিমা তৈরির মাটি জোগাড় থেকে শুরু করে প্যান্ডেলের খুঁটি বাঁধা, এসব কাজের সঙ্গে যারা যুক্ত তাদের অধিকাংশই টিডিএস সম্পর্কে ওয়াকিবহাল নন। আর তাদের সামান্য আয় থেকে যদি টিডিএস বাদ যায়, তাহলে গরিব মানুষগুলো সারা বছর খাবে কি দিয়ে? আমরা যদি কোনো কারিগরকে কাজ করাই, সেগুলো টেম্পোরারি কাজ করাই, তাদের টিডিএস কাটলে তারা কাজই করবেন না। তারপরে এইসব বিভিন্ন ধরনের টিডিএস কাটলে পুজো কমিটির, বিশেষ করে এই পুজো উৎসবে আমাদের ভীষণভাবে অসুবিধা হয়, কারণ আমরাও অসুবিধায় পড়বো। তারা যেমন টিডিএস কাটলো আমাদের থেকে, কিন্তু আমরা কার থেকে টিডিএস কাটবো? টিডিএস অ্যাকচুয়ালি যদি কাটে, তা আমাদের যা কাজ কারবারের অবস্থা, আমাদের তো মেটেরিয়ালস কস্টিং প্রচুর হাই। টিডিএস সম্বন্ধে শিল্পীদের, আমাদের কুমারটুলির শিল্পীরা কিন্তু এতটা ওয়াকেবল নয়। টিডিএস কেটে যদি আমাদেরকে ঠাকুর, তাহলে আমাদের কী হবে? যদি টিডিএস কেটে দেয়, দেখা যাচ্ছে আমরা যদি যখন জানতে পারবো, তাহলে দেখা যাচ্ছে আমরা 1 লাখ টাকা ঠাকুর 1,10,000 বা 1,20,000 আমাকে বলতে হবে। দুর্গাপুজোর খরচের তালিকা দেখলেই বোঝা যায় খরচ হয় কোন কোন খাতে। যেমন ঠাকুরের জন্য ফুল, ফল কিংবা দশকর্মা ভাণ্ডারের খরচ, কিন্তু তার পরিমাণ পুজোর সার্বিক খরচের তুলনায় নগণ্য। দুর্গাপুজোর ক্ষেত্রে কত টাকা বিল হতে পারে না মাঝারি? 5 থেকে 5,500 টাকা যদি কমপ্লিট সেটটা নেয়। আমরা জিএসটি এর আওতায় পড়ি না, প্রথম কথা। আর কয়েকটা আইটেম আমাদের এরকম কৃষক আইটেম আছে যেগুলো আমরা কোনো পাকা বিলও পাবো না। জিএসটির বিল তো দূরের কথা, ওটা ছেড়েই দিন। তাহলে আপনার 4,000 টাকার মতো বিলটা হয়। আপনার ওই প্রত্যেক দিনের ব্যাপারটা, প্রত্যেক দিনের এটাই মাল যায় আমাদের, না কোনো ট্যাক্স নেই। দুর্গাপুজোর প্যান্ডেল বাঁধা থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনে বহু লোক কাজ করতে আসেন গ্রাম থেকে। আয়করের কড়াকড়ি হলে তাদের সামান্য আয়টুকু মার খেতে পারে বলে আশঙ্কা ছিল বিভিন্ন মহলের। আমরা যাদেরকে পেমেন্ট করি, আমাদের সঙ্গে সহকর্মী যারা থাকে, যারা সারা বছর ধরে চাষবাস করে বা অন্যান্য কাজকর্ম করে, বছরে 3 মাস আমাদের সঙ্গে কাজ করতে হলে একটু টাকার মুখ দেখবে বলে, একটু নতুন জামা কাপড় কিনবে বলে বউ বাচ্চার বা পরিবারের, তাদের থেকে টিডিএস কেটে টাকা দেবো আমরা ভাবতেই পারি না। কারোর কাছে প্যান কার্ড নেই, ভাবতে পারি না এগুলো কি হচ্ছে। রাষ্ট্র তো যেদি কোনো অনেক কিছুই করতে পারে, এখানে অনেক রাজনীতির গন্ধ আমরা পাচ্ছি। এই ছবি দেখে সে সময় অনেকেই বলেছেন সমাজের তৃণমূল স্তরের মানুষ, যাদের বাদ দিয়ে দুর্গাপুজোর আয়োজন সম্ভব নয়। তারা তো টিডিএস কি তাই বোঝেন না, তাদের আয় যৎ সামান্য, সেখানেই যদি আয়কর কোপ পড়ে তাহলে কি হবে? তারপর অনেকটা সময় কেটেছে, পুজো এগিয়ে এসেছে, প্রস্তুতি শুরু করেছেন উদ্যোক্তারা, কাজে হাত দিয়েছেন শিল্পীরা। কিন্তু এর মধ্যে ফের দুর্গাপুজো উদ্যোক্তাদের সংগঠনকে আয়কর দপ্তরের তলব ঘিরে বিভিন্ন মহলে তৈরি হয়েছে নতুন আশঙ্কা। দুর্গাপুজোর আকাশে মেঘ দেখলে বাঙালির মন খারাপ হয়। এখন পুজোর উপর যেভাবে রাজনীতির মেঘ ঘনাচ্ছে তা দেখেও উদ্বিগ্ন অনেকে। তাদের মতে পুজোর সময় আবহাওয়া কেমন থাকবে সেই পূর্বাভাস মিলতে এখনো দেরি আছে। তবে পুজোয় রাজনৈতিক আবহাওয়া যে উত্তপ্ত থাকবে তা এখন থেকেই মালুম হচ্ছে। তবে শুধু যে পুজো উদ্যোক্তারাই কেন্দ্রীয় সংস্থা তলবের মুখে পড়ছেন এমন নয়। সম্প্রতি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তকেও ডেকে পাঠায় কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
রোজভ্যালির সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়ে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের দাবি। বৃহস্পতিবার ইডির দপ্তরে হাজিরা দেন ঋতুপর্ণা সেনগুপ্ত। পরের দিন ইডির মুখোমুখি হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রবিবার 21শে জুলাই সমাবেশে তৃণমূল নেত্রীর মুখেও উঠে আসে এই প্রসঙ্গ। শতাব্দী রায় আমায় বলছিল, দিদি দেখো ইলেকশন হয়ে গেছে, আবার আমায় ইডি ডেকেছে। শতাব্দী রায়কে একা নয়, শতাব্দীকে ডেকেছে, প্রসেনজিৎকে ডেকেছে, ঋতুপর্ণাকে ডেকেছে, আর ডেকেই বলছে তুমি বিজেপির অমুক লোকের সাথে যোগাযোগ করো। একজন অ্যারেস্ট হয়ে আছে, তাকে গিয়ে বলা হয়েছে একজন ইনফ্লুয়েন্সিয়াল পলিটিশিয়ানের নাম বলতে হবে তোমায়, তাকে ইনভলভ করতে হবে। এই প্রেক্ষিতে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, রূপলী পর্দা তারকা থেকে শুরু করে বড় দুর্গাপুজোর উদ্যোক্তাদের কেন্দ্রীয় সংস্থা তলবের মাধ্যমে কি বিশেষ কোনো বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে? কোনোভাবে কি এটা বোঝানোর চেষ্টা হচ্ছে যে পুজো কমিটি হোক কিংবা তারকা, তৃণমূলের সংস্পর্শে থাকলে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে? কেন্দ্রীয় সংস্থা ভয় দেখাচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে, সুতরাং তুমি সাবধান হও, মাথা নত করো। এই তো ওদের ট্যাকটিস এই পশ্চিমবাংলার। পুজোতেও তাই। দেখুন, যখন দেখলো বিজেপি ঢুকতে পারছে না, তখন আয়করকে দিয়ে ভয় দেখাও, ওই কেন্দ্রীয় সংস্থা। এতদিন তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানে রূপলী পর্দা তারকাদের ভিড় দেখা যেত। এর মধ্যে তাৎপর্যপূর্ণভাবে এবার তৃণমূলের 21শে জুলাই সমাবেশে তারকাদের সেই ভিড়ে খানিকটা ভাটা পড়েছে বলেই মনে করছেন অনেকে। যেসব চেনা মুখকে এবারের মঞ্চে দেখা যায়নি, তার মধ্যে অন্যতম হলেন রুদ্রনীল ঘোষ, যিনি একসময় বৃত্তিমূলক শিক্ষা সংসদের সভাপতিও ছিলেন। 21শে জুলাই সমাবেশে সেই রুদ্রনীলের গড় হাজিরা বিভিন্ন মহলে জল্পনা উস্কে দিয়েছে। 24 ঘন্টার মধ্যে রুদ্রনীলের গলায় শোনা গিয়েছে তৃণমূলের সমালোচনার সুর। যেভাবে সবটা চলছে, আমি তো রাজনৈতিক কর্মী না, আমি কোনো একটা রাজনৈতিক মত বা কোনো একটি সরকারের সমর্থক। সেখান থেকে মনে হয়েছিল যে যা হচ্ছে ঠিক হচ্ছে না, এবং গেলে ভুলটাকেই সাপোর্ট করা হবে। রুদ্রনীল আমার যথেষ্ট ঘনিষ্ঠ, আমার সঙ্গে তার যোগাযোগ আছে। কেন এরম তার মনে হলো, এটা শুধু আজকে নয়। রুদ্রনীলকে যে অন্য রাজনৈতিক দল চেষ্টা করে নিজেদের দিকে টানার, সেটা রুদ্রনীল নিজেও অনেক সময় আমাকে বলেছে, কিন্তু যায়নি কোনোদিন। তৃণমূলের 21শে জুলাই সমাবেশের কিছুক্ষণ পর কলকাতায় বিজেপি শিবিরে নাম লিখিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন আরেক অভিনেত্রী রিমঝিম মিত্র। আমার ইচ্ছেতে ওনাদের অ্যাপ্রোচ করেছি, আমার ইচ্ছেতে জয়েন করেছি, কারণ আমি মোদিজির আদর্শে বিশ্বাসী। আমি একটা সুস্থ পরিবেশে কাজ করতে চাই। এই যে কলকাতায় একটা ফিল্ম ইন্ডাস্ট্রি, টেলিভিশন ইন্ডাস্ট্রির যে মনোপলিটা চলছে, সেইটা আমি সেই মনোপলিটায় কাজ করে আমি খুশি নই। আমি কর্নার্ড ফিল করি, আমি সুরক্ষিত ফিল করি না। অনেকে বলছেন রূপলী জগতের মতো এবার পুজোতেও তৃণমূলের একচেটিয়া আধিপত্যের থাবা বসাতে চাইছে বিজেপি। গত বৃহস্পতিবার দিল্লিতে বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে খোদ নরেন্দ্র মোদী নির্দেশ দেন, সামনে পুজো আসছে, মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ান। সূত্রের দাবি, রাজ্য বিজেপি নেতারা ইতিমধ্যেই এই কাজে ঝাঁপিয়ে পড়েছেন। কলকাতার বেশ কয়েকটি বড় পুজোর রাশ হাতে পেতে উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন তারা, যা দেখে অনেকে বলছেন দুর্গাপুজোয় তো 108 পদ্ম লাগেই, এবার কি পুজো পরিচালনাতেও দেখা যাবে পদ্ম শিবিরের ছোঁয়া? দুর্গাপুজো মানে মিলনের উৎসব। প্যান্ডেলে প্যান্ডেলে লক্ষ লক্ষ মানুষের ভিড়। ধর্ম, বর্ণ, বয়সের ভেদাভেদ ভুলে সকলে একত্রিত হন এক জায়গায়। মানুষের সঙ্গে যোগসূত্র তৈরির জন্য এর থেকে ভালো মঞ্চ আর কিছু হতে পারে না। পর্যবেক্ষকদের একাংশের মতে বেশ কয়েক বছর ধরে এই পরিসর কার্যত পুরোপুরি তৃণমূলের হেভিওয়েট নেতাদের দখলে, কারণ কলকাতার অধিকাংশ বড় পুজোর সঙ্গে পৃষ্ঠপোষক হিসেবে জড়িয়ে রয়েছে শাসক দলের নেতাদের নাম। কিন্তু রাজ্য রাজনীতির সমীকরণ যেভাবে বদলাচ্ছে, তার ছোঁয়া কি লাগতে চলেছে বাঙালির মহোৎসবে? রাজ্য বিজেপি সূত্রে খবর, লোকসভা ভোটের পর বিভিন্ন পুজো কমিটির তরফেই তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কলকাতার নামি দামি পুজো, যারা হচ্ছে কলকাতার যে মানুষের কাছে মন জয় করেছিল বিভিন্ন সময় থিমে, তারা পর্যন্ত চাইছে যে বিজেপির যারা আছে তারা সামনে থেকে পুজোটা করুক। কমসে কম আমরা দেখলাম যে কলকাতা এবং কলকাতার লাগোয়া যে জেলা আছে, প্রায় 70টার ওপর ক্লাব এখনো পর্যন্ত আমাদের কাছে অনুরোধ করেছে। 2011 পর থেকে কার্যত একচেটিয়া উত্তর ও দক্ষিণ কলকাতার অসংখ্য পুজো উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্য বিজেপি নেতাদের দাবি, এবার অমিত শাহ, জেপি নাড্ডা, দিলীপ ঘোষদের দিয়ে পুজো উদ্বোধন করানোর জন্য তাদের কাছে প্রচুর আবেদন আসছে। বিভিন্ন পুজো কমিটি থেকে আমাদের
সর্বভারতীয় সভাপতি অমিত শাহজি, আমাদের এখন যিনি হচ্ছেন কার্যকরী সভাপতি নাড্ডাজি, ওনাদের তো আছেন, কেন্দ্রীয় যারা মন্ত্রী আছেন, রাজ্যের মন্ত্রী সাংসদ, আর সবথেকে বেশি চাহিদা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগে বিজেপির বিরুদ্ধে আগাগোড়া সরব তৃণমূল। দুর্গাপুজো নিয়ে বিজেপির তৎপরতা প্রসঙ্গেও তৃণমূলের গলায় কটাক্ষের সুর। আমরা পূর্ব ভারতে দেবী আরাধনা করি, তো দেবী আরাধনার প্রচলন বেশি বলে এই দুর্গা কথায় কথায় যা মা কালী, এগুলো আমাদের কাছে খুব কমন। আমরা যত পূজা আর্চা করি সব অবতারের নয়, আমাদের কোনো অভ্যেস নেই ধর্ম বাঁচাবার ঠিকাদার নিতে হবে, গদা নিয়ে নামতে হবে, আমাদের কারুককে মারতে হবে না। আমাদের ধর্ম যখন বিপদ হবে তখন ধর্মকে বাঁচাবার জন্য স্বয়ং ভগবান অবতীর্ণ হন। কাজে হিন্দু ধর্মের বাঁচাবার যারা ঠিকাদার তারা হিন্দুত্বটাই জানে না। পর্যবেক্ষকদের একাংশের মতে দুর্গাপুজোয় সাধারণ মানুষের উন্মাদনাকে কাজে লাগিয়ে নিজেদের জনসংযোগ সারতে চাইছে বিজেপি। পুজো কমিটিগুলো প্রত্যেকে নাকি 50টারও বেশি পুজো কমিটি ইতিমধ্যেই রাজ্য বিজেপি নেতাদের কাছে উদ্বোধনের জন্য আবেদন করেছেন বলে বিজেপির দাবি। তো সামনে পুজোকে নিয়ে ইতিমধ্যেই লড়াই শুরু হয়ে গেছে। জয় শ্রীরামের পাল্টা আমার মনে আছে মঞ্চের ওপর থেকে একবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে জয় মা দুর্গা। তো এবার বিজেপি তাহলে জয় মা দুর্গায় ভাগ বসাচ্ছে, তৃণমূল কিভাবে কমব্যাট করবে? এই যে বিজেপির দখলের রাজনীতি, দখল করতে চাইছে, দেবী দুর্গাকে বাঙালি আরাধনা করে, পুজো করে, আমরা পাড়ার মানুষ একত্রিত হই, যেখানে দখলদারির প্রশ্ন আসে সেখানে মানুষের ভাবাবেগ কাজ করে না। মন্ত্রী বিধায়ক নেতা থাকার আগেও আপনি দেখবেন একডালিয়া পুজোর সাথে সুব্রতদা অঙ্গাঙ্গিকভাবে জড়িত। অরূপ বিশ্বাস মন্ত্রী ছিল না, কিন্তু সুরুচির পুজো প্রথম থেকেই ছিল। সুজিত বোস কাউন্সিলর ছিল না, তখন থেকে শ্রীভূমির পুজো ছিল। আমরা যখন পাড়ায় পুজো করেছি প্রথম থেকেই আছে, আজকে বিধায়ক হয়েছে, 20 বছর আগে তো বিধায়ক ছিলাম না। তো এগুলোর সাথে আমরা পাড়াগতভাবে এলাকার ছেলে হিসেবে প্রথম থেকেই জড়িত। বিজেপির যারা, আমি জানি না ওদের মধ্যে কি আলোচনা হয়েছে, আপনাদের মাধ্যমেই শুনছি, এই যে বলছে দখল করবে, দখল করে স্পন্সরশিপ দিতে পারে, তার আড়ম্বর বাড়াতে পারে, কিন্তু মানুষের মন জয় করা। পুজো মানে কি? একটা দুর্গা পুজো মানে হচ্ছে পাড়ার সমস্ত মানুষ যখন বেরোবে পূজা পরিক্রমায় তখন কি ভাববেন যে এই পুজোর পেছনে বিজেপি আছে না তৃণমূল আছে? তিনি তো মানুষ যখন পুজো দেখতে বেরোয় তখন এখনো যখন একডালিয়ায় যায় এটা ভাবে না এটা সুব্রত মুখার্জির পুজো, একডালিয়ার পুজো। সুব্রতদা পিছনে আছেন, মানুষ এইভাবেই বাঙালি এইভাবেই দেখতে অভ্যস্ত। বিজেপি বলবে সেরকম ভাবেই আমরা পিছনে থাকবো। না না, ওই যে বলছেন দখলের রাজনীতি, আমার বক্তব্য হচ্ছে সবকিছু দখল করা যায় না, মানুষের মন জোর করে দখল করা যায় না। একটা পুজোর একটা কমিটি জোর করে দখল করা যায়, কিন্তু ওই পুজোর সাথে যে পুরো এলাকার মানুষ জড়িত তাদের মন এরকম ভাবে জোর করে দখল করা যায় না। এটা যারা প্রতিনিয়ত অঙ্গাঙ্গিকভাবে জড়িত ওই পুজোগুলোর সাথে, ওই পাড়ার মানুষ, ওই পাড়ার যারা পুজোর সাথে, দেখুন একটা পুজো মানে কি, ফল কাটবে পাড়ার মেয়েরা, পাড়ার বউরা, আবার যখন চাঁদা তুলতে যাবে পাড়ার ছেলেরা, আবার যখন বয়স্ক মানুষেরা, পাড়ার অভিভাবকেরা, তারা পাড়ার মণ্ডপে এসে বসবে, একটা গেট টুগেদার হবে। এটা দীর্ঘদিনের একটা বাঙালির পরম্পরা। ধন্যবাদ পার্থদা। বামপন্থীরা আমরা জানি পৌত্তলিকতায় বিশ্বাস করতেন না, ঠাকুর দেবতায় বিশ্বাস করতেন না, কিন্তু শারদীয়া উৎসব হিসেবে দেখতেন। সব থেকে বড় বইয়ের স্টলটা মণ্ডপের যত কাছে সম্ভব তারা চেষ্টা করতেন, অর্থাৎ সামাজিক উৎসবকেও রাজনৈতিক প্রয়োজনে ব্যবহার করা হতো। বিজেপি কি সেই রাস্তায় হাঁটছে? দেখুন, দুর্গাপূজাকে সামনে রেখে জনসংযোগের এই যে কাজ, বুক স্টল আমরা কিন্তু দীর্ঘদিন দিয়ে আসছি, গত 40-50 বছর ধরেই দিয়ে আসছি, আমি যতদিন দেখেছি। এখন কথা হচ্ছে যে দুর্গাপূজাকে সামনে রেখে যেভাবে অনাচার ব্যভিচার চলছে, দুর্গাপূজা আসলে কোনো দাদার পূজা, দিদির পূজা যেদিন থেকে শুরু হয়েছে, আপনি বাঙালির ঐতিহ্যের কথা বলছিলেন, বাঙালি ঐতিহ্যে আপনি বলতে পারবেন কবে মহালয়ার পরের দিন পূজা শুরু হয়ে গেছে? কিন্তু আমরা দেখলাম গত বছর মহালয়ার পরের দিন পূজা শুরু হয়ে গেল। কেন না? দিদির সময় নেই, দিদি উদ্বোধন করতে সময় পাবেন না বলে মহালয়ার পরের দিন থেকে পূজা উদ্বোধন শুরু হয়ে গেল। দুর্গাপূজা একটা আচার অনুষ্ঠান মেনে, পঞ্জিকা মেনে হওয়া উচিত, কিন্তু আমরা কি দেখলাম? কিছুদিন আগে দিদি হঠাৎ করে ফরমান দিলেন যে যেদিন মহরম আছে সেদিন বিসর্জন করা যাবে না। যারা সেই তিথি নক্ষত্র মেনে পূজা করেন তাদের বাধ্য হলো কোর্টে যেতে। আজকে যারা বলেন ধর্ম যার যার, উৎসব সবার, আমি তাদের কাছে প্রশ্ন করি
যে আমরা তো নামাজ পড়তে যান, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নামাজ পড়তে যান রেড রোডে, একবার কি বলার তার কোনো সাহস আছে? চাঁদ যেদিন উঠুক বা না উঠুক, আমার অমুক দিন সময় আছে সেদিন নামাজ পড়া হবে, বা 25শে ডিসেম্বরটা 22শে ডিসেম্বর করব, বা 28শে ডিসেম্বর করব, কারণ সেদিন আমার সময় আছে। কিন্তু এই অনাচার ব্যভিচার পশ্চিমবঙ্গের দুর্গাপূজাকে সামনে রেখে আসলে দাদা দিদিদের পুজোতে করা শুরু হয়েছে। আমরা এর প্রতিবাদ করছি এবং আমাদের মতো অনেক পুজো কমিটি আছে যারা এগুলোকে মেনে নিতে পারছে না। আপনারা জানেন যে গত বছর প্রত্যেকটা পুজো কমিটিকে 10,000 টাকা করে দেবে বলে পশ্চিমবঙ্গ সরকার ঠিক করেছিল। কে বলেছিল? কোনো পুজো কমিটি চেয়েছিল? কেউ চাইনি, অনেকে প্রতিবাদও করেছিল। কিন্তু তার বিনিময়ে কি করতে হয়েছে? মুখ্যমন্ত্রীর হাসি মুখের একটা ছবি, সেভ ড্রাইভ সেভ লাইভ প্ল্যাকার্ড লাগাতে হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা দুর্গাপুজোতে চান বা না চান 10,000 টাকার বিনিময়ে মুখ্যমন্ত্রীর ছবি আপনাকে দেখাতে হবে। এই যে দুর্গাপুজোকে সামনে রেখে এই যে অনাচার, বাঙালিকে যে অপমান করা হচ্ছে, বাঙালির যে ঐতিহ্য যে দুর্গাপূজা তিথি নক্ষত্র মেনে নির্দিষ্ট সময়ে আচার অনুষ্ঠানের সাথে হবে, কার্নিভাল এনে সেটাকে আরো ধ্বংস করা হয়। ইতিমধ্যে বেশ কয়েকটি পুজো কমিটির সঙ্গে বৈঠকও করে ফেলেছে তারা। এই তালিকায় প্রথম নামটি রীতিমতো চমকে ওঠার মতো, সংঘশ্রী ক্লাব। এই ক্লাব একেবারে কালীঘাট এলাকায়, যে কালীঘাট শাসক দলের হেডকোয়ার্টার বলেই পরিচিত। সম্প্রতি এই সংঘশ্রী ক্লাবেই যান রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। ক্লাব সদস্যদের সঙ্গে বৈঠকের পর তাদের পুজোর জায়গাও ঘুরে দেখেন বিজেপি নেতারা। আমরা তো পুজোর সঙ্গে আগে থেকেই যুক্ত ছিলাম, কিন্তু এবছর অনেক ক্লাব আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছে। অমিত শাহ বা এরকম লেভেলের কোনো নেতা আছে? ওনাদের কাছে আমন্ত্রণপত্র যাচ্ছে, আমাদের সর্বভারতীয় সভাপতি এবং আরও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, রাজ্য সভাপতির কাছে। একাধিক পুজো কমিটি চাইছে ওনারা আসুন, উদ্বোধন করুন বা তাদের পুজো দর্শন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই পুজোর উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। যদিও তার দাবি এটা সাম্মানিক পদ। পুজো নিয়ে বিজেপির এই তৎপরতাকে কটাক্ষ করেছেন তিনি। প্রত্যেকটা রাজনীতি দল তার শ্রীবৃদ্ধি চায়, তা ওরা ওদের নিয়ম অনুযায়ী, ওদের পার্টির অনুযায়ী করছে। তা এর মধ্যে তো আমি কোনো অনিয়ম কিছু দেখতে পাচ্ছি না, কারণ আমরাও পুজো করি, ওরা পুজো। তবে একটা কি, যে আমরা সারা জীবন পুজো করেই এসেছি, আর ওদের পুজো ধরতে হচ্ছে। আরও কয়েকটি পুজোতেও এবার গেরুয়া ছোঁয়া লাগার সম্ভাবনা রয়েছে। সন্তোষপুর অ্যাভিনিউ সাউথ পুজো কমিটির সদস্য গৌতম গোস্বামী বিজেপির সাউথ সাব আরবান তপশিলি মোর্চারও সদস্য। তার দাবি এই পুজোর উদ্বোধনে দিল্লির কোনো মন্ত্রীকে আনার চেষ্টা হচ্ছে। দুর্গাপুজোই হচ্ছে আমাদের হিন্দুদের সবচেয়ে বড় জাতীয় পুজো বলতে পারে, উৎসব। সেই উৎসবে মানুষের সঙ্গে সবচেয়ে বেশি জনসংযোগ করা যায় এই দুর্গাপুজোর মাধ্যমে। বিগত যারা দল ছিল তারা কখনো এই সমস্ত ভাবেনি, কিন্তু আমরা এটাকে একদম গভীরভাবে নিচ্ছি। জনসংযোগটা হচ্ছে আমাদের কাছে মূল হাতিয়ার হবে। বরিশা সর্বজনীন পুজো কমিটির সদস্য শিবু বেরাও সরাসরি বিজেপির সঙ্গে যুক্ত। তিনি বিজেপির সাউথ সাব আরবান জেলা কমিটির সদস্য। তৃণমূল যে পুজোতে ইনভলভমেন্ট আছে সেই পুজোগুলোতে মানে বড় বড় মাথারা, সেখানে বড় বড় পুজো, মানে যেখানে পুজোটা ছোট হচ্ছে কিন্তু প্রাইসটা তারা বড় পাচ্ছে, কিন্তু আবার যারা পুজো ছোট বড় পুজো করছে তারা সেরকমভাবে প্রাইসটাও পাচ্ছে না। তো এরকমভাবে না, আমরা জনসংযোগটা মানে লোকের সাথে মানে মিলিয়ে মিশিয়ে মানে যে পরিবারের সাথে একত্রিত হয়ে যেতে পারি, পার্টিটাকে যাতে করতে পারি, ওই রকমভাবে করছি। তবে এরপরেই বরিশা ক্লাবের তরফে জানানো হয় ক্লাবগতভাবে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গেই থাকবে না। আমাদের তো সর্বজনীন পুজো, প্রচুর সদস্য, তার কোনো বিশেষ ব্যক্তিগত মত বা রাজনৈতিক মত থাকতেই পারে। তার সঙ্গে আমাদের মানে কর্তৃপক্ষ তথা বরিশা সর্বজনীন দুর্গোৎসবের কোনো রকম মতাদর্শ বা কর্মধারার কোনো সম্পর্ক নেই। যে কোনো রাজনৈতিক দলের সাথে আলাদা করেভাবে আমাদের যোগাযোগ করার কোনো সদিচ্ছা নেই। আমরা চাই সবাই মিলেই পুজো করতে, সব মানুষকে নিয়েই আমাদের পুজো, সর্বজনীনভাবেই আমরা পুজোটা তুলে ধরতে চাই। সূত্রের দাবি হাওড়ার জাদুবেরিয়া সর্বজনীন দুর্গোৎসব এবং ধূমকেতু সংঘের পুজোকেও টার্গেট করছে বিজেপি। এই যে পুজোকে উপলক্ষ করে আরও বড় আকারে আমরা মানুষের কাছে যেতে চাই, জনসংযোগ ঘটাতে চাই। তার জন্যে অনেক ক্লাব ও প্রতিষ্ঠানও যেরকম এগিয়ে এসছেন, যে সমস্ত বারোয়ারি পুজো আছে যেগুলো একেবারেই অরাজনৈতিক, তাদের কাছেও আমরা যাচ্ছি। অনেকে বলছেন এমনটা হলে এবার পুজোতেও মুখ্য আকর্ষণ হয়ে উঠবে তৃণমূল বিজেপি নেতাদের টক্কর। কারণ কলকাতার একাধিক বড় দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছেন হেভিওয়েট তৃণমূল নেতারা। কয়েকটি পুজো তো তৃণমূল নেতাদের নামেই পরিচিত, যেমন একডালিয়া এভারগ্রিন পরিচিত সুব্রত মুখোপাধ্যায়ের পুজো হিসেবে। যদিও সুব্রত মুখোপাধ্যায়ের দাবি তারা কখনো পুজোর সঙ্গে রাজনীতিকে জড়ান না। জগৎটা ছোট নয়, সেখানে অজস্র সুযোগ আছে রাজনীতি করার, কিন্তু কিছু কিছু ছোটোখাটো এই ধরনের সামাজিক ব্যাপার আছে যেখানে আমরা রাজনীতি প্রবেশ করতে দিই না।
আমরা দেখি না এই পুরোহিত কোন পার্টির লোক, আমরা দেখি না এর প্রেসিডেন্ট কোন পার্টির লোক। মেয়র পরিষদ দেবাশিস কুমারের পুজো বলে পরিচিত ত্রিধারা সম্মিলনীর পুজো, তিনিও বিজেপির পুজো তৎপরতা নিয়ে কটাক্ষ করেছেন। চেষ্টা অনেকেই করতে পারেন, কিন্তু আমার মনে হয় যে একটা কথা আমার মনে পড়ছে, একটা কবিতার লাইন মনে পড়ছে যে বাংলার মাটি দুর্জয় ঘাটি, আর পরের লাইনটা বললাম না, সেটা আমার মনে হয় সকলের মনে রাখা উচিত। আরেক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়িয়ে রয়েছে নাকতলা উদয়ন সংঘের সঙ্গে। আমার প্রায় নিজের 17 বছর হয়ে গেল দুর্গাপুজোর সাথে আমি জড়িত। আমার পাড়ার ক্লাব, পাড়ার পুজো। এখানে সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি বলে কোনো ব্যাপার না। পাড়ার যারা মানুষ, পার্থদার মতো মানুষও যেমন আছে, ক্ষিতিদার মতো মানুষ আজকের দিনে আছে, আমরা আছি। একটা পুজোটার লিগেসি আছে। পাড়ায় না থাকলে, নিজস্ব বেস না থাকলে রাজনীতিকে টেনে এনে এরকমভাবে দুর্গাপুজোর উৎসবের সাথে জড়িয়ে দেওয়াটা আমার মনে হয় ঠিক নয়। এছাড়া ফিরহাদ হাকিমের পুজো বলে পরিচিত চেতলা অগ্রণী, অরূপ বিশ্বাসের পুজো বলে পরিচিত সুরুচি সংঘ নিয়েও প্রতিবার আগ্রহ থাকে চরমে। এবার পুজোর ময়দানে নেবে কি সেই জনপ্রিয়তায় থাবা বসাতে পারবে বিজেপি? পুজো ঘিরে রাজনীতির লড়াইয়ে ডিভিডেন্ড কে তুলবে ঘরে, তা বোঝা যাবে 2.5 মাস পরই। একদিকে পুজো নিয়ে চাপানুতোর, অন্য কে বয়কট করেছে? রাজ্য বয়কট করেছে, রাজ্য সরকার উকিলরা বয়কট করেছে। রাজ্য সরকার মনে করছেন তারা তাদের মামলা নিয়ে জজকে আইনগতভাবে বিশ্বাস করাতে পারছেন না। জজ যদি তাদের আইনের যুক্তি গ্রহণ না করেন, তার পদ্ধতিতে বয়কট করা এটা অনেক পুরনো পদ্ধতি। সেটা ব্যক্তি লিটিগেন্টের উকিলরা করতে পারে। সরকার তার ব্যক্তি লিটিগেন্ট না, সরকার একটি সাংবিধানিক সংস্থা। তারা খুব পরিকল্পনা করে একটা সাংবিধানিক সংকট তৈরি করার চেষ্টা করছেন। যদি কোনো পক্ষ নোটিশ পাওয়ার পর আদালতে হাজির না হয়, আদালত কী করেন? আদালত তার অবর্তমানেই শোনেন। তো এক্ষেত্রে স্টেট বলে তাকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার তো প্রশ্ন নেই। আদালত মামলা শুনবেন এবং সেই মামলা শুনে যারা যারা হাজির হবেন তাদের কথা শুনে আইনসম্মত রায় দেবেন। আদালতকে ভয় দেখাবারই একটা অদ্ভুত প্রবণতা তৃণমূল কংগ্রেসের তৈরি হয়েছে ইদানিংকালে, যা ইতিপূর্বে আমরা কলকাতা হাইকোর্টে দেখিনি কখনো। আজকে বনগাঁ পুরসভার যে গণতন্ত্র হত্যার মামলা মাননীয় বিচারপতি সমাপ্তি চ্যাটার্জির এজলাসে হচ্ছে, তার আজকে আবার শুনানি ছিল। তার আগে তো নাটকীয়তা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, নির্দেশ দিয়ে যে কোনো সরকারি আইনজীবী মাননীয় বিচারক সমাপ্তি চ্যাটার্জির এজলাস যাবেন না, বয়কট করবেন। কিন্তু সবথেকে বড় কথা আজকে মনে রাখা দরকার সমস্ত পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসীর জন্যে, যে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে সে গণতন্ত্রকেই শুধু হত্যা করেনি, এখন উঠে পড়ে লেগেছে বিচার ব্যবস্থাকেও হত্যা করার জন্যে। এর আগে গত 17 তারিখ বিধাননগর পুরসভার অনাস্থা সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় মন্তব্য করেন, মানুষ একজনকে ভোট দিয়ে পাঠায় আর তারা দলবদল করে, এরা দেশ গঠন করবে। সেই সময় ইজলাসে উপস্থিত তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতিকে উদ্দেশ্য করে বলেন,
বলতে হলে সব ঘটনা নিয়েই বলতে হবে। বার অ্যাসোসিয়েশনের ভোটে 20 লক্ষ টাকা খরচ করেছে বিজেপি। বহু বিচারপতি সল্টলেকে জমি পেয়েছেন, আমি জানি। নাম বলবো? বিচারপতি নিয়োগ কিভাবে হয় জানা আছে, বলবো? আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় পাল্টা বলেন, বহু প্রজন্ম ধরে এই প্রতিষ্ঠানে আছি, আমরাও সব জানি, কিন্তু কেউ কেউ 10 বছর এই পেশার সঙ্গে যুক্ত নয়, অথচ হাইকোর্টের গুরুত্বপূর্ণ পদ দখল করে আছেন। কার কার সম্পত্তি কিভাবে বাড়ছে আমার জানা আছে। প্রজন্মের পর প্রজন্ম আমরা এই পেশার সঙ্গে যুক্ত। আমিও আমার পূর্বপুরুষ এবং পূর্বসূরীরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছি। আমি এবং প্রবীণ আইনজীবীরা নিষ্ঠার সঙ্গে কাজ করেছি এবং করছি। আমি কাউকে ভয় পাই না। আর একথা বলতে গিয়ে বিচারপতি কাটমানির প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, কিছু লোক দিতে পছন্দ করেন, কিছু লোক নিতে, তাই কাটমানির কনসেপ্ট। মাননীয় বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় বলছেন, কোট আনকোট আবার যাচ্ছি, প্রাথমিকভাবে আমার মত এই যে অনাস্থা ভোট আবার করা হোক, ডিএম অথবা এসডিও অফিসে এসপির উপস্থিতিতে নতুন করে সভা হোক। আমি বলছি আদালতের রায়ের ওপর কোনো রায়কে অ্যাজিউম করা উচিত নয়, কিন্তু এইটা যদি প্রাথমিক মত হয়, চূড়ান্ত রায় কি অন্যরকম হওয়ার কোনো সম্ভাবনা আছে? আমি মন্তব্য শুধু নয়, মন্তব্যে কি করণীয় অর্থাৎ অপারেটিভ পার্ট, আমি সেটাও খুব স্পষ্ট করে দিচ্ছি। মাননীয় বিচারপতি তাও করেছেন। দেখো, যদি মনে হয় যা দুদিন ধরে হচ্ছে তাতে তো মহামান্য বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় তার মাইন্ড এক্সপ্রেস, আমরা এভাবে শব্দটা ব্যবহার করি, মাইন্ড এক্সপ্রেস করে দিয়েছেন যে এইভাবে ফের ভোটাভুটিতে যাওয়া প্রয়োজন। একটা কথা বলি সুমন, যে অবজারভেশনগুলি তোমরা বারবার দেখাচ্ছ টিভির পর্দায়, এটা কিন্তু পশ্চিমবঙ্গ শুধু নয়, সারা ভারত দেখছে এবং ভারত ছুঁয়ে সারা পৃথিবী দেখছে। সারা পৃথিবীর কাছে এটা একটা নজিরবিহীন ঘটনা হয়ে দাঁড়ালো, যেখানে মহামান্য বিচারপতি এই অবজারভেশনগুলো করলেন, তার মন্তব্যগুলো যেভাবে তিনি ছুঁড়ে দিলেন। এতে কিন্তু আমার ব্যক্তিগত ধারণা, একের পর এক পুরসভাগুলি নিয়ে যেরকম হইচই টালমাটাল অবস্থা, তাতে কিন্তু রাজ্য সরকারের মুখ পুরছে, আমি এটা বিশেষ শব্দ ব্যবহার করব, যে লেজে গোবরে হচ্ছেন। বিচারপতি কিন্তু সে তার মতো করে মন্তব্য করতে পারে, সেটা নিয়ে আমার মতামত নেই। না না, বিচারপতিরা অবজারভেশন দিতেই পারেন। আমার কথা হচ্ছে, আপনি আমার বক্তব্য এই থেকে সম্মান বাড়ছে। এই যে নির্বাচনগুলোতে যে ভোট হয়েছিল, পুরসভা ভোট, সেই পুরসভা ভোটে সাধারণ মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছিল তাদের। আজকে একটা লোকসভা নির্বাচনের পর সেই সাধারণ মানুষের ভোটে জেতা কাউন্সিলররা তারা তাদের জোর করে ভয় দেখিয়ে চলে গেল। এটা কোন গণতন্ত্রের মধ্যে পড়ে? 100% একমত, কিন্তু এই বোধোদয়টা গত 1.5 বছর তৃণমূল কংগ্রেস নামক দলটির এলো না কেন? আমার প্রশ্ন পরিষ্কার, প্রথম দিন থেকে, সেটা রেজ্জাক মোল্লা যখন সিপিএম ছেড়ে তৃণমূলে আসেন কিংবা অন্য নেতারা আসেন, প্রত্যেকবার জেলা পরিষদ একের পর এক দখল হয়েছে। এমন জেলা পরিষদে যেখানে তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা 0 ছিল, সেটা অবধি দখল করেছেন। তখন এই বোধোদয় হয়নি। মুর্শিদাবাদে এই বোধোদয় হয়নি। মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি পরপর হয়েছে। আমি শুধু, যেহেতু আপনি উল্লেখ করলেন, আমি তথ্যের খাতিরে এখানে পরিষ্কার বলতে চাই, সেটা হচ্ছে হালিশহর পুরসভার অনাস্থা। সেইখানেও কিন্তু সেই প্রসঙ্গে মাননীয় বিচারপতি বলছেন, আমি কোট আনকোট বলছি, এটা হচ্ছেটা কি? আদালতের নির্দেশ সঠিকভাবে মানা হচ্ছে না, আদালতের নির্দেশকে লঘু করে দেখানো হচ্ছে, আইন দ্বারা প্রতিষ্ঠিত বিধির সঙ্গে প্রতারণা করা হচ্ছে, এই বলে তিনি অনাস্থা ভোটের ওপর স্থগিতাদেশ দিলেন এবং আগামী 23শে জুলাই অবধি। এটা তো সম্পূর্ণ ক্ষমতাশীল দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হলো, বিজেপিকে বলেনি। হালিশহরে অনাস্থাটা এনেছে কারা এনেছে একটু বলি। দেবজিৎ, প্রথম কথা হচ্ছে 17 তারিখ কল্যাণ বন্দ্যোপাধ্যায় 17 তারিখ ওই হালিশহরের মামলা, সেখানে গিয়ে দুমদারাক্কা বলতে রইলেন যে সরাসরি উনি অনুযোগ করলেন যে 20 লাখ টাকা বিজেপি ছড়িয়ে বার অ্যাসোসিয়েশন দখল করতে গেছে। এছাড়াও ঘুরিয়ে ফিরিয়ে উনি বলতে রইলেন জজেরা কিভাবে জজ হয় উনি জানেন, জজেরা কিভাবে কে কিভাবে টাকা নিয়েছে উনি জানেন। উনি বললেন ওপেন এজলাসে উনি বলছেন ওনার বিরুদ্ধে বলেছি বিধাননগরে কিভাবে বিচারপতিরা জমি পেয়েছে আমি জানি, বলবো কিভাবে জমি পেল বলবো মানে উনি একটা মানে ওই ব্ল্যাকমেলিং গেম খেলতে গিয়েছিলেন, ব্ল্যাকমেল করবেন। আজকে সেই জন্য আর ওই জাস্টিস চ্যাটার্জির ঘরে, অনারেবল জাস্টিস চ্যাটার্জির ঘরে আর উনি ঢোকেননি, সেখানে ওই দেবদত্ত সাহারায় কাজে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যে দেবদত্ত বাবু এবং কল্যাণ বাবু সংবাদ মাধ্যমকে দায়িত্ব নিয়ে তারপরে জানিয়েছেন
যে এই নিয়ে যে সংবাদ মাধ্যমে একটা খবর ছিল যে তিনি দুঃখ প্রকাশ করেছেন বা ক্ষমা চেয়েছেন, তিনি কোনো দুঃখ প্রকাশ করেননি এবং কোনো ক্ষমা চাননি। কিন্তু এজলাসের মানে উনি জজের চেম্বারে গিয়েছিলেন, জজ সাহেবের চেম্বার থেকে থেকে বেরিয়েছিলেন, বেরিয়ে উনি আবার এরকম কথাও বলেছিলেন, সেটা যারা ছিলেন তারা শুনেছেন। মুশকিলটা কি যে আমাদের তো কিছু নিয়ম কানুন আছে যে জজের ঘরেতে যেটা হবে সেটা একদম সরাসরি লাইভ টেলিকাস্ট তো করা যায় না, সেরকম তো যায় না। সুতরাং এই নিয়ে কে কি বলেছেন কে কি বলেননি, তবে উনি যে এটা দুঃখ প্রকাশ করলেও যে করেছেন বা করবেন না, ওনার চরিত্রের সঙ্গে তাহলে মিলতো না। দুঃখ প্রকাশ করে ফেললে সেটা যেত না আর কি, ওনাকে মেলাতে পারতাম না। কিন্তু অন্য বিষয়টা হচ্ছে যে 17ই জুলাইয়ের পরে আজকে 20 তারিখে এসে আজকে যখন মানে ডান হাতে বাঁ হাতে যখন চড় খেলেন এই পুরোপুরি পৌরসভার লোকেরা, একটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন, যে কথাটা আমরা এখানে বসে আগের দিন বলছিলাম, যে প্রথম কথা পুলিশকে সঙ্গে রাখা হলো। দেখুন, রাজনৈতিক দল, রাজনৈতিক প্রতিপক্ষ রাজনীতি করবেন, প্রতিপক্ষ অন্যভাবে দাঁড়াবেন, এমনকি বোমা বন্দুকের যে কালচার আছে উন্নয়ন নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকার, সেটা ওনারা করতে পারতেন। কিন্তু কালচার এটা তো অর্জুন সিং যে ব্যারাকপুরে চাপিয়েছে, কেন এইসব বলবেন না, এগুলো বলবেন না অনুব্রত বাবু। এইসব শুনুন, পঞ্চায়েত যখন নির্বাচন চলেছিল সেই সময় বীরভূমের দায়িত্ব আমি ছিলাম, পুরুলিয়ার দায়িত্ব আমি ছিলাম, কি হয়েছে না হয়েছে আমি জানি, জেলা দুটো রিপোর্ট চেয়েছে, জেলার দায়িত্ব আমি ছিলাম। সিংহ বোমা গুলির রাজনীতি চালু করেছে ব্যারাকপুরে। না না, তার আগে ছিলই না, সবাই মিছিল নিয়ে ঘুরে বেড়াতো। আজ অবধি যা হলো সেটা দল বদল থেকে শুরু করে এই মন্তব্য, আমি বলছি কোনোটাই কি শাসক দল বা রাজ্যের মুখ উজ্জ্বল হলো? কার্যত মুখ পুরলো। আজকের অবস্থায় দাঁড়িয়ে যেটা উনি বুঝেছেন সেটা বলেছেন, আমি সেটা নিয়ে মতামত দিচ্ছি না। আমি সামগ্রিকভাবে আজকে যে গণতান্ত্রিক যে অবস্থা, যে সামাজিক অবস্থা, বাংলার রাজনীতির অবস্থা এসে দাঁড়িয়েছে সেটা ব্যাখ্যা করছি। কিন্তু আমি বলছি এই গণতান্ত্রিক অবস্থা এবং শ্রেয়াশিস বাবু এই সামাজিক অবস্থা কি একদিনে তৈরি হয়েছে? একটার পর একটা পুরসভা, একটার পর একটা পঞ্চায়েত, একটার পর একটা জেলা পরিষদ, একটার পর একটা পঞ্চায়েত সমিতি, এইভাবে তৃণমূল শূন্য থেকে দখল করেছে। শুনুন, আমি তো মনে করি যে আজকে অবধি আমি তৃণমূল করলাম, কালকে জল খেয়ে সকালে মনে হলো যে আমি বিজেপি এবং নরেন্দ্র মোদীর উন্নয়ন দেখতে পেলাম, বিজেপিতে গেলাম, আবার ফিরে এলাম তৃণমূলে। এটা অত্যন্ত অনৈতিক। কিন্তু আমি বলছি এই অনৈতিকের কথা তৃণমূল কোন নৈতিক অধিকারে বলতে পারে? গত 1.5 বছরের ইতিহাস তো সে কথা বলছে না শ্রেয়াশিস বাবু। 1.5 বছরের যে ইতিহাস আমরা বলছি, শুধু বিধায়ক ধরুন, কতগুলো বিধায়ক তৃণমূলে গেছে কংগ্রেস থেকে। শুনুন, যে জেলা পরিষদগুলো তৃণমূল আমরা সরকারে রয়েছি, এই অবস্থার মধ্যে যেগুলো আমাদের পক্ষে এসেছে সেটা অবশ্যই করে সুস্থ রাজনীতির মধ্যে পড়ে না। আজকে কিন্তু আমরা এটা আমরা নিজেরা উপলব্ধি করতে পারছি যে এভাবে জোর করে কোন জায়গায় মানুষের গণতান্ত্রিক অধিকার একেবারেই নয়। তার কারণ আমাকে বলতে দাও। আমি বলছি আপনাকে ধন্যবাদ। এই প্রথম আমি কোন তৃণমূল নেতাকে, তৃণমূল বিধায়ককে ক্যামেরার সামনে এই কথা বলতে দেখলাম। কেউ এর আগে এই কথা বলেন না। সমাপ্তি চট্টোপাধ্যায় এই কথাটাও কিন্তু বলেছেন যে ধরুন তারা দল ভেঙে এক দলে জিতে আরেক দলে যাচ্ছেন, তারা যে দেশ গড়তে পারবেন না, এই কথাটাও সমাপ্তি চট্টোপাধ্যায় বলেছেন। এবং আমি রেফারেন্স দেব আপনাকে যে আপনি আজকে সভা পর্বের কথা উল্লেখ করলেন মহাভারতে, ঠিক মহাভারতে কিন্তু আরেকটা জিনিসের উল্লেখ আছে, সেটা হচ্ছে যে মানে ভক্তদের ঘি খেয়ে খেয়ে অগ্নির ক্ষুধামন্দ হয়েছিল, যার জন্য কিন্তু পরবর্তীকালে খান্ডব দহন হয়। এখন খুব স্বাভাবিকভাবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাদের বোধহয় এই ক্ষুধামন্দ রোগ হয়েছে। 303 মানুষের প্রচুর ভোট মহাভারতে, মানে ভারত ধীরে ধীরে মহাভারতের দিকে চলে গেছে। এরপর তারপর যে পর্বটা শুরু হয়েছে সেটা হচ্ছে ওই স্বাদ পরিবর্তন। স্বাদ পরিবর্তনটা কিভাবে? সেটা হচ্ছে দখলদারির মাধ্যমে। কোথায় কোথায় হচ্ছে? ধরুন গোয়াতে হচ্ছে, ধরুন কর্ণাটকে হচ্ছে, ধরুন পশ্চিমবঙ্গের হালিশহরে হচ্ছে, বনগাঁয়ে হচ্ছে, ভাটপাড়ায় হচ্ছে, বিভিন্ন জায়গায় এই যে প্রক্রিয়াটা চলছে, এই প্রক্রিয়াটা কিন্তু খুব স্বাভাবিকভাবে না এই দখলদারি নরেন্দ্র মোদীকে আমরা শেখাবো, নরেন্দ্র মোদীকে আমরা শেখাবো। আমি বলছি কর্ণাটকের মতো এখানে রিসর্ট রাজনীতি করতে হবে না তো, মুম্বাইতে হোটেলে নিয়ে গিয়ে হোটেল বন্ধ করে রাখতে হবে না তো। মানে আমি বলছি যতদিন বনগাঁর এই অনাস্থা যদি খারিজ হয়, নতুন ডেট পাওয়া যায় এবং হালিশহরে 23 তারিখে ধরুন একটা নতুন ডেট পাওয়া গেল, ওই নির্দিষ্ট ডেট অবধি বিজেপি ধরে রাখতে পারবে তো? দল আবার বদলে অন্যদিকে চলে যাবেন না তো? সুমন, পঞ্চস্বরে দগ্ধ করে করেছে কি সন্ন্যাসী বিশ্বময় দিয়েছে কে ছড়ায়। তুমি যা বলেছো আমার উত্তরটা আমি দিলাম, কিন্তু মুশকিল হচ্ছে যে কিন্তু উত্তরটা হচ্ছে যে তৃণমূল সিপিএম এর যে শেখানো বুলিটা বলছে অমিতাভ লালাকে যে অপমান
করা হয়েছিল। আজকে সমৃদ্ধি চট্টোপাধ্যায়কে অপমান না, করে আজকে তৃণমূলের তরফে কেউ এটা নিয়ে কোনো সমালোচনা করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোন দলের? কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেদিন বিমান বসু বলেছিলেন, আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন আদালতের রায় পক্ষে গেলে আদালতের রায় পক্ষে গেলে আমি আদালত মানি, ন্যায়ালয় মানি, আদালতের রায় বিরুদ্ধে গেলে আমি ন্যায়ালয়কে ভৎসনা করব। এই দুঃসাহস রুল অফ লতে কে দিয়েছে, কেন দিয়েছে? যে একটা কমিউনিস্ট পার্টিকে আমরা বুঝতে পারি যে তারা ডিক্টেটরশিপ অফ প্রলেটারিয়েতে বিশ্বাস করে, একটা ডেমোক্রেটিক পার্টি, পার্লামেন্টারি ডেমোক্রেসি, হাউ দে ডেয়ার টু সে দিস, এন্ড দ্যাট বিং আ লয়ার, হাউ ডেয়ার হি সেজ দিস। এরপর সোমবার বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কট করেন হাইকোর্টের সরকারি প্যানেলের আইনজীবীরা। তার পাল্টা জবাব দেন বিচারপতি চট্টোপাধ্যায়। এদিকে এরই মধ্যে বনগাঁ হালি শহরের পাশে অনাস্থা ভোটের যে নোটিশ দেন তাই দিন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। আইনে বলা আছে যে ফ্লোর টেস্টের জন্য যদি ভাইস চেয়ারম্যান নির্ধারিত সময়ের মধ্যে আপনার মিটিং কল না করে, যেটা 7 দিন, সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেই 3 জন কাউন্সিলর মিটিং ডাকতে পারে। কিন্তু এখানে যেহেতু ভাইস চেয়ারম্যান নির্ধারিত সময়ের মধ্যে আপনার মিটিংটি ডেকেছে, সেই জন্যে আপনার 3 জন কাউন্সিলরের ডাকা মিটিংটি আইনের চোখে তার কোনো অস্তিত্ব নেই, এবং সেই জন্যে মহামান্য আদালত অনারেবল জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি আজকে সেই নোটিশটি খারিজ করে দিয়েছে। হাইকোর্ট নির্দেশ দিয়েছে 5ই আগস্ট অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি হবে। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপারকে কাউন্সিলরদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবিপি আনন্দ।